ঠিক কি ঘটেছিল উত্তম কুমারের মৃত্যু পরবর্তী ২৪ ঘন্টায়? ১৯৮০ সালের ২৪শে জুলাই ভোর ৫টা থেকে রাত ৯টা ৩৫ পর্যন্ত বেলভিউ ক্লিনিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন উত্তম কুমার। সেদিন ছিল বৃহস্পতিবার, কিন্তু লড়াইয়ে জিততে পারেননি তিনি। শেষ মুহূর্তে ডাক্তারকে বলেছিলেন, আমাকে বাঁচান। মৃত্যুর ঘণ্টাখানেক পরেই বেলভিউ থেকে গিরিশ মুখার্জি রোডের সেই পরিচিত ঘরে এসে পৌঁছল উত্তম কুমারের শবদেহ। কি করে ততক্ষণে মুখে মুখে রটে গেছে ইন্দ্রপতনের সংবাদ। গিরিশ মুখার্জি রোডে অত রাতেও ছুটে এসেছে মানুষ, ভিড় সামলাতে চলে এসেছে কলকাতা পুলিশ। ১ ঘন্টার মধ্যে চলচ্চিত্র শিল্পের সকল কলাকুশলীরাই জেনে গেল উত্তম কুমার নেই। তার অসুস্থতার সংবাদ গোপন রাখা হয়েছিল সারাদিন, এমনকি সংবাদপত্রের লোকেরাও তার অসুস্থতার খবর পাননি। এসেছেন অনেকেই, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চ্যাটার্জি, সত্য বন্দ্যোপাধ্যায়, বসন্ত চৌধুরী, তরুণদের মধ্যে দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি। খবর শুনেই তরুণ কুমার এক প্রকার অসুস্থ। তিনি বসেছিলেন ওপরের ঘরে, সেখানে ঘন ঘন টেলিফোন আসছে। সবাই জানতে চাইছে সত্যি এই ঘটনা কখন ঘটল। তরুণ কুমার কয়েক জায়গায় নিজেই ডায়াল ঘোরালেন, দাদার নেই সেই খবর দিলেন। নিচের ঘরে উত্তম কুমারের মৃতদেহকে ঘিরে কাঁদছেন শোকার্ত মানুষ। স্বামীর বাঁ হাতখানি জড়িয়ে ধরে বসে আছেন গৌরী দেবী, ঠিক যেন পাথরের প্রতিমা। জলজল করছে তার মাথার সিঁদুর, পরনে সবুজ ছাপের সাদা শাড়ি। শিওরে ডাম দিকে বসে একমাত্র সন্তান গৌতম। একের পর এক মানুষ আসছে। বহু রজনীর নয়ন ভোলানো নায়ককে অনন্ত শয্যায় দেখে টুকরে কেঁদে উঠছেন তারা। উত্তম কুমার শুয়ে আছেন, গায়ে সাদা ধপধপে এক পাঞ্জাবি, এক মাথা কোকড়ানো কালো চুল, কপালের আঙিনায় লেমে লুটোপুটি খাচ্ছে। তপ্ত কাঞ্চন বর্ণের মতন গায়ের রং, কপালের রেখায় এখনো ভাঁজ পড়েনি। পৌরত্বের দরজায় পৌঁছেও যৌবনকে সারা দেহে বন্দি করে রেখেছিলেন মহানায়ক উত্তম কুমার। যেন ক্লান্তির শেষে ঘুমিয়ে পড়েছেন পরম নিশ্চিন্তে, অথবা এও যেন এক চিত্রনাট্যের সিকোয়েন্স। মৃত্যুর ভূমিকায় অভিনয় করা এক্ষুনি পরিচালকদের কথা শোনা যাবে, কাট। সঙ্গে সঙ্গে আবার নিস্তব্ধ সেট মুখর হয়ে উঠবে উত্তম কুমারের কলকাকলিতে। এই দৃশ্য দেখে ঘরে ঢুকেই ডুকরে কেঁদে উঠলেন সুমিত্রা মুখার্জি। মাত্র ২৮ ঘন্টা আগে অগবধূ সুন্দরী সেটে শুটিং করেছেন উত্তম কুমারের সঙ্গে। সকাল ৯টা নাগাদ এলেন সত্যজিৎ রায়, সঙ্গে অপর্ণা সেন। দুজনে ঢুকে কিছুক্ষণ মৃতদেহের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন, তারপর ফিরে গেলেন। আগের দিন গভীর রাত্রে এসেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন, হাতে একখানি মালা। মহানায়কের উদ্দেশ্যে মহানায়িকার শেষ স্মৃতিতর্পণ। গৌরীদেবী বললেন, তুমি নিজের হাতে মালাটি পরিয়ে দাও। তাই দিলেন। এলেন শাশুড়ি বেলা মুখার্জির সঙ্গে মৌসুমী চ্যাটার্জি। হেমন্ত মুখার্জি অসুস্থ, তাই আসতে পারেননি। এরই মাঝে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটি লরি নিয়ে আসা হলো। গৌরীদেবী উঠে গেলেন, তারপর নিজের হাতে শেষবারের মতন সাজালেন তার স্বামী উত্তম কুমারকে। কপালে পরিয়ে দিলেন চন্দন, পরিপাটি করে আঁচড়ে দিলেন চুল। বললেন, আর একটুখানি আমার কাছে ওকে রাখো। একজন বললেন, আপনি যতক্ষণ অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে কেউ নিয়ে যাব না। অবশেষে এলো সেই শেষ বিদায়ের ক্ষণ। গৌরীদেবী যেন বৃন্তচ্যুত ফুলের মতন লুটিয়ে পড়লেন। তাকে ধরে ফেললেন তরুণ কুমার। দুজনেই দুজনের দুঃখে দুঃখী, দুজনেই দুজনকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন, কিন্তু ভাষা নেই। ধরাধরি করে উত্তম কুমারের দেহ নিয়ে যাওয়া হলো বৃষ্টি ভেজা করিডোর দিয়ে, সন্তর্পণে কলাপসেবল গেট পার করে বাইরের লরিতে। জনতার মধ্যে দেখা দিল চঞ্চলতা, সবাই ছুটে আসতে চাইছে লরির দিকে। ওদিকে লরিতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। অনেকেই শবদেহবাহী লরিতে উঠতে চায়। জনতাকে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। তারা ইট ছুটতে শুরু করে। সঙ্গে সঙ্গে কিছু পুলিশ পালিয়ে যায় গিরিশ ভবনের দিকে। সামনে লাল সাদা একটা জিপে বসে আছেন উত্তম পুত্র গৌতম। চলেছেন সব যাত্রায়। একটি গাড়িতে তরুণ কুমার, কিছু গাড়ি অনুসরণ করছে মিছিলের, আর একটি লরিতে চলছে একদল পাড়ার ছেলে। চক্রবেরিয়া রোড হয়ে আঁকাবাঁকা পথ ধরে মিছিল এসে পড়ল শরৎ বসু রোডে। যে পথ দিয়ে মিছিল যাচ্ছে সেখানে পথের দুধারে বাতায়ন যায় খুলি। দুধারের বাড়িতে, বারান্দায়, ছাদে অপেক্ষা করছে মানুষ। মিছিল প্রথম দিকে খুব বড় ছিল না, সব শুদ্ধ 1000-3-4 লোক হবে। মিছিল ক্রমশ লম্বা হতে শুরু করে প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে।
মিছিল এগিয়ে চলছে। শরৎ বসু রোডে দেখা গেল যে যে অবস্থায় আছেন মিছিল দেখার জন্য ছুটে আসছেন। ডান দিকে পড়ল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। রোগীরা বেড ছেড়ে জানলার ধারে এসে দাঁড়িয়েছেন। সিস্টাররা আগেভাগে এসে জায়গা নিয়েছেন উত্তম কুমারকে শেষ দেখা দেখবার জন্য। মুহুর্মুহু স্লোগান উঠছে, গুরু তুমি ফিরে এসো, উত্তম কুমার অমর রহে। ল্যাম্পপোস্টে হাজার হাজার উত্তম কুমারের ছবি তাকিয়ে রয়েছে মিছিলের দিকে। আকাশ জুড়ে তখন মেঘ, তবু তার মধ্যে প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছেন সব যাত্রীরা। একজন এসে শরৎ বসু রোডের এক দোকান থেকে দুটো হাত পাখা নিয়ে গেল। গড়িয়াহাটের মোড় থেকে গোল পার্ক হয়ে সব যাত্রা আসার ঘণ্টাখানেক আগে থেকেই লোকারণ্য। দুপুর থেকে ঢাকুরিয়ায় দাঁড়িয়ে মানুষ, অধিকাংশই মহিলা, নানান বয়সের। পুরুষদের মধ্যে বেশিরভাগই কম বয়সী ছেলে। গড়িয়াহাট রোড ধরে ঢাকুরিয়া ব্রিজের দিকে মিছিল যেতেই দুপাশের রাস্তা কানায় কানায় ভর্তি। তারপর অত বড় চওড়া প্রিন্স আনোয়ার শাহ রোড মুহূর্তের মধ্যে ভরে গেল। নিউ থিয়েটার্সের 2 নম্বর স্টুডিওর সামনে মিছিল এলো 2:45 নাগাদ। ওদিকে কি করে গুজব রটে গেছে বোম্বে থেকে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না আর ধর্মেন্দ্র এসেছেন। স্টুডিওর সামনে সব যাত্রা এলো বেলা 3টে। সেই সরু পথ লোক আর ধরে না, মনে হচ্ছে যে কোনো সময় স্ট্যাম্পেড হয়ে যাবে। কয়েক হাজার লোক জোর করে দরজা ঠেলে স্টুডিওর ভেতর ঢুকে পড়ল। লরি থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে জনতার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হচ্ছে। সেই ফুল নেবার জন্য কি কারাকারি। 40 মিনিট পরে নিউ থিয়েটার্সের 2 নম্বর স্টুডিওতে, ওখানেও সেই একই দৃশ্যের অবতারণা। পরপর 3টে কাঠের বাক্স সাজিয়ে তৈরি হয়েছে সিঁড়ি, শিল্পীরা যাতে লরিতে উঠে উত্তম কুমারের মরদেহে মালা দিতে পারেন। প্রথমে উঠলেন কানন দেবী, তারপর সুপ্রিয়া চৌধুরী, পিছনে তার কন্যা সোমা। সুপ্রিয়া দেবী উঠে জড়িয়ে ধরলেন মৃতদেহকে, বললেন, তুমি চলে গেলে আমি এখন কি নিয়ে থাকব। সুপ্রিয়া কন্যা সোমা উত্তম কুমারের গায়ে সুগন্ধি স্প্রে করে দিলেন। এলেন তরুণ মজুমদার এবং সন্ধ্যা রায়, তারপর মিঠু মুখার্জি। অনেক মালা, অনেক চোখের জল। ক্যালকাটা মুভিটন পর্যন্ত গিয়ে আবার ফিরে চলল মিছিল, আবার সেই একই পথ ধরে রসা রোডে। এবার আরও লোক বাড়ল। গোটা রসা রোডে তিল ধারণের জায়গা নেই। পাতাল রেলের ক্রেনে, রেলের ব্রিজের ওপর স্তূপাকৃতি মাটির পাহাড়ে সর্বত্র লোক। মেয়েরাও উঠে গিয়েছে বিপজ্জনক জায়গায়। লেকের পাশ দিয়ে ল্যান্সডাউন ধরে রাসবিহারী লেক মার্কেট হয়ে মিছিল এসে পড়ল কেওড়াতলার দিকে। ঝিরিঝিরি বৃষ্টি সবাইকে ভিজিয়ে দিয়ে গেল। জনতাও সমানে ভিজছে। ভিড় একটু পাতলা হলো না। চিৎকার উঠল ছাতা ছাতা বলে। লরিতে একটি ছাতা ছিল, সেটা ধরা হলো উত্তম কুমারের মুখে। ওদিকে কেওড়াতলা শ্মশানের সমস্ত প্রবেশদ্বারে তখন জনতার ঠিক থেকে ভিড়। কোনো ক্রমে ভেতরে এসে পৌঁছলেন গৌরী দেবী এবং তরুণ কুমারের স্ত্রী সুব্রতা চ্যাটার্জি। সবাই যতীন্দ্রমোহনের স্মারক বেদিতে বসে। ওদিকে শ্মশানকে পরিষ্কার করা হয়েছে। আজ এখানে উত্তম কুমার স্বয়ং সম্রাট। ডোমেরা চিতা সাজিয়েছে। ডোমেদের মধ্যে ঝগড়া চলছে কে উত্তম কুমারের শেষকৃত্য করবে। বেদির ওপর বহু মানুষ, পুলিশ নামিয়ে দিচ্ছে তাদের। ওদিকে চিত্তরঞ্জন দাসের সমাধির ওপরেও অসংখ্য মানুষ উঠে পড়েছে। প্রাচীরের ওপর মহিলারা দুপুর থেকে বসে আছে। কিছু ছেলে নানান ফোড়ন কাটছে। কে যেন সেই সময় জল জল বলে চিৎকার করলেন। সঙ্গে সঙ্গে মরা পোড়ানোর ভারে এক ভার জল প্রাচীরের ওপর থেকে কারা তুলে দিল। সেই জল খেতে গিয়ে শাড়ি ভিজে গেল অনেকের। কিছু ছোকরা হৈ হৈ করে উঠল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যা 6টা নাগাদ লরি এলো মহাশ্মশানের দিকে। এখানে ভিড় সামলানো গেল না। কাতারে কাতারে লোক দরজা ভেঙে শ্মশানের ভেতর ঢুকে পড়তে চাইল। দেখা গেল শিশু কোলে বহু মহিলারাও রয়েছেন সেই ভিড়ের মধ্যে। পুলিশ বারবার বলছে চলে যান চলে যান, কিন্তু মেয়েরা লাঠির সামনে বুক পেতে দিচ্ছে। তবুও উত্তম কুমারকে শেষ দেখা থেকে তারা বিরত থাকছে না। শ্মশানে বসে গৌরী দেবী, তার ইচ্ছেতেই বৈদ্যুতিক চুল্লির বদলে চিতা সাজানো হয়েছিল উত্তম কুমারের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। তখনও উত্তম কুমারের মরদেহ এসে পৌঁছায়নি। গৌরী দেবী বলছেন, আমার দুঃখ, আমার বাসনা ছিল ভগবান আমায় ওর আগেই ডেকে নেবেন। আমার কপাল, উনি আমাকে আগে ছেড়ে গেলেন। এই বলতে বলতে ভেঙে পড়লেন গৌরী দেবী। সান্ত্বনা দিতে লাগলেন সুব্রতা চ্যাটার্জি। ঠিক এই সময়ে ফিওর্ড গাড়ি থেকে নেমে কেওড়াতলা শ্মশানে পৌঁছালেন তরুণ কুমার এবং উত্তম পুত্র গৌতম। গৌতম দৌড়ে এসে জড়িয়ে ধরল তার মাকে। হাউমাউ করে কাঁদতে শুরু করলো এবং বলল, ভাবি বুঝতে পেরেছিল যে তার দিন শেষ হয়ে গেছে, তাই লালমোহন মুখার্জি অর্থাৎ তার বাবার বন্ধুকে পোখরাজের আংটিটা খুলে দিয়েছিল পুত্রকে দেবার জন্য। উত্তম পুত্র গৌতম চেয়েছিল শিকারী হতে, কিন্তু উত্তম কুমার তা পছন্দ করতেন না। একবার বেড়াতে গিয়ে একটা হরিণ মেরেছিলেন উত্তম পুত্র গৌতম। তার মাংস খাওয়াতে উত্তম কুমার তাকে খুব গালমন্দ করেছিলেন। গৌতম বলেছেন, শিকারী আমার আর হওয়া হলো না, বাবা চাননি তাই।
শেষ পর্যন্ত চিতা সাজানো হলো। উপস্থিত হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, শান্তি স্তোত্র পাঠ করতে লাগলেন। পুরোহিত প্রস্তুত। গৌতমকে ডাকতে বললেন। পরিবারের আত্মীয় স্বজনেরা গৌতমকে নিয়ে এলো চিতাবেদীর সামনে। শেষ শয্যা পাতা হয়েছে মহানায়ক উত্তম কুমারের। পুত্র গৌতমের দিকে তাকানো যাচ্ছে না। তার গায়ের কালো পাঞ্জাবিটার চাইতেও তার মুখখানা যেন বেশি কালো হয়ে গেছে। ওং কৃত্যাত দুষ্করং কর্ম জানতা ব্যাপ্য জানতা, এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো উত্তম কুমারকে। গঙ্গা জল দিয়ে স্নান, গায়ে ঘি মাখানো, মুখে পিণ্ডদান, সব কিছুই হলো। পিতার শেষ কাজ নিঃশব্দে করলেন পুত্র গৌতম। চোখের জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে উত্তম কুমারকে বিদায় জানালো গোটা বাংলার অগণিত উত্তম ভক্ত। গৌতমের গলার কাছে কান্না আটকে আসছে হাহাকারের মতো, যা ছড়িয়ে পড়ল কেওড়াতলা মহাশ্মশানের চত্বরে। চিতা জ্বলছে, গৌতম কাঁদছে, কেঁদে যাচ্ছে উত্তম কুমারের ভক্ত অগণিত বাঙালি, অগণিত চলচ্চিত্র রসিক মানুষেরা। এ কান্নার কোনো সান্ত্বনা নেই। এতক্ষণ আপনারা শুনলেন উত্তম কুমারের মৃত্যু পরবর্তী 24 ঘন্টার ঠিক কি ঘটেছিল কলকাতা শহরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।